আমি শুরু করতে চাই আসলে যে হেডিংটা দিয়েছি সেই হেডিংটাতে আমি স্পষ্ট করেই উল্লেখ করেছি যে বাংলাদেশ ভারত সিরিজের যে ভাগ্য সেটা এবং হাতুড়ি সিং হেড কোচ হাতুড়ি সিং এর যে ভাগ্য সেটা অনেকে হয়তো মনে হতে পারে এই মুহূর্তে যে চান্দিকা হাতুড়ি সিং এর ভাগ্যের ব্যাপারটা কেন আসছে বা কেন বলা হচ্ছে এই মুহূর্তে চান্দিকা হাতুড়ি সিং এর ভাগ্যের ব্যাপারে। এই কথাটা আমি কিছুক্ষণ পরেই আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব, কারণ চান্দিকা হাতুড়ি সিং আসলে থাকার যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল সেটা এখন একটা বা দুইটা ডিসিশনের উপরে আসলে নির্ভর করছে। যদি সেগুলো প্রমাণিত হয় তাহলে চান্দিকা হাতুড়ি সিংকে চাকরিচ্যুত করা হবে এবং করা হতে পারে আর কি। সেই সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই আলোচনাটা কিন্তু এসেছে। নতুন বোর্ড পরিচালক যিনি আছেন বা যে বোর্ডের যারা দায়িত্বে আছেন, বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে তারা সেটা নিয়ে আলোচনা করছেন। আমি সেটা কিছুক্ষণ পরেই আপনাদেরকে জানিয়ে দিব, বলে দিচ্ছি। তার আগে আমি বলতে চাই বাংলাদেশ ভারত যে সিরিজ, সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল কিন্তু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছে এবং এই সিরিজটা বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের যে দৌড়, সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে কিন্তু তারা আসলে এগিয়ে থাকতে চান। কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে এসেছিলেন লিটন কুমার দাস, তিনি আসলে অকপটে বলেছেন যে বাংলাদেশের এই মুহূর্তে টার্গেট যেটা সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স যে ট্রফি আছে সেই এই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই তাদের এই মুহূর্তের আসলে লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে তারা আসলে মাঠে নামতে চান, সেটাতে তারা অটল থাকতে চান এবং সেই লক্ষ্যে বাংলাদেশ কিন্তু কঠোর অনুশীলন করে যাচ্ছে সকাল থেকে শুরু করে এখন অলমোস্ট বিকাল সন্ধ্যা কাছাকাছি চলে এসেছে সময়। সেই সময়টাতেও কিন্তু বাংলাদেশ, আমরা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আমরা এই অল্প কিছুক্ষণ আগে আমরা দেখেছি মুশফিকুর রহিম সকালবেলা শুরু করেছিলেন ব্যাটিং অনুশীলন। সেখান থেকে এই যে 5 মিনিটও হবে না সেখান থেকে তিনি আসলে উঠে এসেছেন। আমরা এই মুহূর্তে আমরা দেখাতে পারছি না, কারণ কিছু বাইন্ডিংস এর কারণে। শরীফুল ইসলাম তিনি উঠে যাচ্ছেন, সকাল থেকে তারা অনুশীলন করেছেন। লিটন কুমার দাস অনুশীলন করছেন, এখন মুমিনুল হক আসলে ব্যাটিং করছেন, মেহেদী হাসান মিরাজরা ব্যাটিং করছেন, নাহিদ রানা থেকে শুরু করে হাসান মাহমুদ যারা আছেন সবাই কিন্তু আসলে এখানে কঠোর অনুশীলনটা করছেন। বাংলাদেশের যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু তারা আসলে নিশ্চিতভাবেই অটল। এখানে অনুশীলন যারা করছেন মোটামুটি বাংলাদেশ দলের সাথে যারা যাবেন তারাও আছেন এবং এর পরবর্তীতে যে টি-20 সিরিজটা আছে ইন্ডিয়ার বিপক্ষে, আপনারা জানেন প্রথম 2টা টেস্ট অনুষ্ঠিত হবে, তারপর 3টে টি-20 ভারতের বিপক্ষে কিন্তু বাংলাদেশ খেলবে। টেস্ট দলের সদস্য যারা আছেন তারা সকালে অনুশীলন করছেন, সকাল থেকে এসে একদম দুপুর বিকাল হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত অনুশীলন চালিয়ে যাচ্ছেন, লাল বলের অনুশীলন। তারপরে কিন্তু আসলে টি-20 দলের যে অনুশীলন সেটা শুরু হয়, অর্থাৎ সারা দিন ব্যাপী আসলে সেখানে এই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু অনুশীলনটা চলে। টি-20 দলের সাথে যারা যোগ দিতে পারেন, যারা টেস্ট স্কোয়াডের সাধারণত খেলেন না, যেমন জাকির আলী অনিকের কথা যদি আমরা বলি, তারা টেস্ট ক্রিকেটে আসলে খেলছেন না, তবে টি-20তে কিন্তু তার খেলার সম্ভাবনা অনেক বেশি এবং টি-20 স্কোয়াডে যারা থাকেন বা থাকবেন, থাকার সম্ভাবনা আছে, তারা কিন্তু এখানে বেশ জোরালো ভাবেই এখানে প্রস্তুতিটা নিচ্ছেন এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেটা, সেই বডি ল্যাঙ্গুয়েজ থেকে একদম মানে স্পষ্টত বলা যায় যে তাদের ভারত সিরিজটাকে তারা খুব বেশি গুরুত্ব দিয়ে আসলে দেখছে। দেখাই উচিত বাংলাদেশ এই মুহূর্তে যে সিচুয়েশনটা আছে পাকিস্তানের সাথে, পাকিস্তানের মাটিতে হোয়াইট আউট করে এসেছে, এই মুহূর্তে বাংলাদেশের প্রতি যে এক্সপেকটেশন দর্শকদের এবং সবার যে এক্সপেকটেশন সেটা কিন্তু অনেক বেশি। সেই জায়গা থেকে তারা কিন্তু অনুশীলনটা করছেন। এখন আসি চান্দিকা হাতুড়ি সিং এর ব্যাপারটা। চান্দিকা হাতুড়ি সিং এর ভাগ্যের কথা কেন বললাম, কারণ এই পাকিস্তান সিরিজের পরে মোটামুটি একটা আলোচনা কিন্তু কমে গিয়েছে যে এই মুহূর্তে আসলে চান্দিকা হাতুড়ি সিং এর দল সাফল্য পাচ্ছে, তাহলে তাকে কেন সরিয়ে দেওয়া হবে, তার চুক্তি আছে ফেব্রুয়ারি পর্যন্ত, 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কেন তাকে ক্যারি করা হবে না। এই মুহূর্তে বাংলাদেশের কাছে কোনো হাই প্রোফাইল কোচ বা কোনো কোচ এমন রেডি আছেন কিনা যিনি আসলে এই মুহূর্তে হালটা ধরতে পারেন। এই প্রশ্নগুলো যখন ঘুরপাক খাচ্ছে তখন একটা বিষয় সামনে চলে এসেছে, সেটা হচ্ছে 2023 বিশ্বকাপের ব্যর্থতা এবং 2023 বিশ্বকাপে একটা ঘটনা ঘটেছিল নাসুম আহমেদের সাথে,
অনেক গণমাধ্যমে সেটা আলোচনা হয়েছিল বিশ্বকাপের পরপরই অক্টোবর মাসের দিকে, সম্ভবত আমি যদি ভুল না করি, এটা আলোচনা হয়েছিল যে চান্দিকা হাতুরুস সিং নাসুম আহমেদের গায়ে হাত দিয়েছিলেন। সেই ব্যাপারে দুইটা লিগেল নোটিশও কিন্তু বিসিবিতে এসেছিল, দুজন আইনজীবী দুইটা লিগেল নোটিশ পাঠিয়েছিলেন। পরবর্তীতে যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তিনি কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন। সেই তদন্ত কমিটির যে ফলাফল বা যে সামারিটা করেছিলেন, তারা বিভিন্ন জনের সাথে কথা বলে যা এবং যারা সেখানে প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে কথা বলে যে রিপোর্টটা জমা দিয়েছিলেন, সেই রিপোর্টটা কিন্তু আসলে গণমাধ্যমে বা প্রকাশ করা হয়নি। কিন্তু নাজমুল হাসান পাপন শুরুতে আসলে অনেক বেশি আগ্রহ দেখালেও কিন্তু রিপোর্টটা যখন এসেছে, রিপোর্টটা আসার পরে কিন্তু তিনি আসলে বলেছেন যে এই রিপোর্টে আসলে কিচ্ছু নেই, মানে এমন কোনো ঘটনাই আসলে ঘটেনি, এই ধরনের একটা মন্তব্য তিনি আসলে করেছিলেন। কিন্তু দেশের পট পরিবর্তনে কিন্তু সেটারও একটা নতুন রূপ কিন্তু আসলে এই মুহূর্তে নিয়েছে। আমরা নাসুম আহমেদকে দেখতে পেয়েছি যে 2023 বিশ্বকাপের পরে জাতীয় দলের আশেপাশে কিন্তু তাকে খুব বেশি দেখা যায়নি। কিন্তু এখন যে ভারতের বিপক্ষে যে টেস্ট সিরিজ এবং টি-20 সিরিজ আছে, সেটাকে সামনে রেখে কিন্তু যে একাদশটা বা যে একাদশটা প্র্যাকটিসের জন্য যারা ডাক পেয়েছেন, তাদের মধ্যে কিন্তু নাসুম আহমেদ আছেন। তিনি কিন্তু নিয়মিত এখানে এসে প্র্যাকটিস করছেন, এই মুহূর্তে বোলিংও করছেন নাসুম আহমেদ। তবে যে আলোচনাটা আসলে এসেছে সেটা হচ্ছে গিয়ে অনেক গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অনেক প্রত্যক্ষদর্শী এবং অনেক বোর্ড ডিরেক্টরদের কাছেও নাকি নাসুম আহমেদ তখন ফোন করে আসলে জানিয়েছিলেন তাকে আসলে গায়ে হাত দেওয়া হচ্ছে। গায়ে হাত দেওয়াটা যে শুধু মানে একজন কোচ হিসাবে তিনি যে অন্যায়টা করেছেন, সে অন্যায়টা কিন্তু একটা ফৌজদারি অপরাধও। কারণ আপনি কারো গায়ে আসলে হাত দিতে পারেন না, সে যদি অন্যায় করে তার সেই জন্য আইন আছে, দেশের আদালত আছে, সবকিছু আছে। বা যদি বিসিবি হয় সেক্ষেত্রে বোর্ড ডিরেক্টর আছেন বা সেখানে যারা কাজ করেন, দায়িত্বে আছেন, তারা আছেন, কিন্তু কেউ তো কারো গায়ে আসলে হাত দিতে পারে না, সেটা স্পষ্টত অন্যায়। তো এই যে বিষয়টা, সে বিষয়টা কিন্তু আবারও সামনে এসেছে এবং যে এখন যে তদন্ত কমিটির যে রিপোর্টটা আছে, সেই তদন্ত কমিটির রিপোর্টটা কিন্তু বর্তমান যে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনি কিন্তু আসলে তাদের থেকে নিয়েছেন, অফসেট থেকে সেই রিপোর্টটা নিয়েছেন এবং তিনি সেই রিপোর্টটাতে কি লেখা আছে সেটা তিনি আসলে দেখতে চান এবং প্রত্যক্ষদর্শীদের মধ্যে যারা আছেন তাদের সাথে সরাসরি তিনি আসলে অন্তত 3 জনের সাথে কথা বলতে চান। তবে বাংলাদেশের যে ক্রিকেটারকে আসলে লাঞ্ছিত করা হয়েছিল, সেই ক্রিকেটারকে লাঞ্ছিত হওয়ার পরে তিনি যে আসলে সরাসরি ভিকটিম, তার সাথেও আসলে কথা বলতে চান ফারুক আহমেদ। এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ কিন্তু মালয়েশিয়াতে অবস্থান করছেন। এসিসি, এশিয়ান যে ক্রিকেট কাউন্সিল আছে, সেই ক্রিকেট কাউন্সিলের অংশগ্রহণ করতে গিয়ে তিনি আসলে মালয়েশিয়াতে অবস্থান করছেন। আজকে তার দেশে আসার কথা, সেই মিটিং শেষ করে আজকে দেশে আসার কথা এবং দেশে এসে তিনি নাসুম আহমেদের সাথে সরাসরি কথা বলতে চান, যদি সেটা প্রমাণিত হয়। এবং অন্যান্য যারা ছিলেন, বোর্ড ডিরেক্টর যারা ছিলেন, যারা এখন এই বোর্ডেও আছেন, তারা যদি সত্যিকার অর্থেই যদি সেটা সঠিক হয়ে থাকে, তারা যদি এটার পক্ষে কথা বলেন এবং তারা যদি সেটা বলেন যে আসলে এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা, যদি ঘটে থাকে তাহলে আসলে হাথুরুস সিংকে চাকরুচ্যুত করা হতে পারে। কারণ আপনি একজন দেশের ন্যাশনাল ক্রিকেটার গায়ে আপনি এই ড্রেসিং রুমে হোক বা ড্রেসিং রুমের বাইরে হোক বা যে কোনো জায়গায় আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন না, তাকে গায়ে আসলে কিন্তু আপনি হাত দিতে পারেন না, সেই অথরিটি কিন্তু আপনি রাখেন না। এটা গুরুতর অপরাধ, এটা একটা ফৌজদারি অপরাধ। অবশ্যই বিসিবি আসলে সেই ব্যাপারে কঠিন একটা যে হস্তক্ষেপ সেটা কিন্তু নিবেন। কিন্তু কথা উঠতে পারে যে তাহলে এর আগের যে বোর্ড ছিল তারা কেন সেটা যদি প্রমাণিত হয় বা এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে তারা কেন আসলে সেই দায়িত্বটা পালন করেনি, তারা কেন এই কঠিন পদক্ষেপটা আসলে তখন নেননি। তখন এই ব্যাপারে আসলে অনেক মন্তব্যই আসে। অনেকেই বলছেন যে বলে যে সাবেক যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তার সাথে আসলে হাথুরুস সিং এর একটা খুব ভালো সম্পর্ক আসলে ছিল, যেটার জেরে তিনি আসলে যে যত কথাই বলুক, যাই বলুক, আসলে চান্দিকা হাথুরুস সিং এর ব্যাপারে তার একটা সফট কর্নার কিন্তু ছিল। সেই সফট কর্নারের জায়গা থেকে তিনি আসলে পার পেয়ে গিয়েছিলেন এবং তৎকালীন যে অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান, সেই সাকিব আল হাসানের উপরেও কিন্তু আসলে এই মুহূর্তে আঙ্গুল উঠেছে। তিনি আসলে কেন প্রটেস্ট করেননি বা তিনি আসলে কেন কথা বলেননি, তিনি অধিনায়ক হিসেবে তার একটা দায়িত্ব ছিল, সেটাও তিনি আসলে তখন পালন করেননি। কারণ 2023 ওয়ার্ল্ড কাপের অধিনায়ক কিন্তু ছিলেন সাকিব আল হাসান।
সবগুলা বিষয় এই মুহূর্তে সামনে এসেছে। চান্দিকা আতর সিংকে আসলে যদি চাকরুচ্যুত করা হয় তাহলে তার স্থলাভিষিক্ত কে হবেন সেটা নিয়েও একটা আলোচনা আছে। সবকিছু মিলে আসলে এই মুহূর্তে চান্দিকা হাতুড়ি সিং এর ভাগ্যটা আসলে পুরোপুরি ভাবে নির্ভর করছে সেই রিপোর্ট এবং বর্তমানে যা বোর্ড প্রেসিডেন্ট সেই ফারুক আহমেদের নিজে সেই ব্যাপারটাকে আসলে তদন্ত করতে চান এবং তিনি বলেছেন গণমাধ্যমের সাথে তিনি আসলে জানিয়েছেন যে তিনি মালয়েশিয়া থেকে এসেই তিনি সরাসরি নিজে সেটা হ্যান্ডেল করবেন এবং নিজে খোঁজ খবর নেবেন। যদি সেই সত্যতা পাওয়া যায় তাহলে তো অবশ্যই তিনি কঠোর হস্তে সেটাকে দমন করবেন এবং কঠোর হস্তেকে দমন করার যে ব্যাপারটা সেটা অবশ্যই বলা যায় যে চান্দিকা হাতুড়ি সিং এর অধ্যায় শেষ, তাকে চাকরিচ্যুত করা। কারণ একজন ফৌজদারি একজন দেশের ন্যাশনাল হিরোর সাথে যদি এই ধরনের আচরণ হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত এবং যাওয়া জরুরি। কারণ এটা একটা ব্যাড এক্সাম্পল হয়ে থাকবে। কারণ একজন ক্রিকেটারকে আপনি ন্যাশনাল ক্রিকেটারকে আপনি সবার সামনে হেনস্থ করবেন সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। এই ছিল আসলে এখনকার পর্যন্ত। আজকেই বোর্ড ডিরেক্টর ফারুক আহমেদ দেশে আসার কথা। তিনি এসে নাসুম আহমেদকে নিশ্চয়ই ইয়াতেই পাবেন, মিরপুরেই পাবেন, কারণ তিনি নিয়মিত প্র্যাকটিসে আসছেন, এখানে নিয়মিত মিরপুরে আসতেছেন এই মুহূর্তে। সুতরাং তাকে আসলে পেতেও খুব বেশি ব্যাক পেতে হবে না, খুব দ্রুত সময়ের মধ্যে নিশ্চয়ই এটার একটা সুরাহাও হবে। এবং চান্দিকা হাতুড়ি সিং এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন না, বাংলাদেশ দল প্র্যাকটিস করছে। তিনি আসলে অস্ট্রেলিয়াতে আছেন, পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন। সেটা শেষ করে তিনি তার 12 তারিখে বাংলাদেশ দলের সাথে যোগ দেওয়ার কথা। তিনি যদি বাংলাদেশ দলের সাথে যোগ দেন তখনই আসলে একটা সিদ্ধান্ত আসতে পারে, অথবা এমনও হতে পারে যে ভারত সিরিজের পরপরই আসলে চান্দিকা হাতুড়ি সিংকে ডেকে সেই ব্যাপারে একটা সুরাহা হতে পারে। তার আগে ফারুক আহমেদ তার নিজের কাজটা আসলে করতে চান। কারণ নাসুম আহমেদের সাথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সত্যিকার অর্থে যদি কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমরা চাই সেটার একটা কঠিন পদক্ষেপ নেওয়া হোক। সেটা যেই হোক, সেই তার সাথে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে একটা কঠিন পদক্ষেপ নেওয়া হোক এবং সেটা যেন এক্সাম্পল হয়ে থাকে। কোনো বাহির থেকে এসে হোক বা দেশে কোচ হোক, কেউ যেন আসলে কোনো ক্রিকেটারের সাথে আসলে বাজে আচরণ করতে না পারেন বা স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারেন, সেটা যেন নিশ্চিত করা হয়, সেটাই আমরা চাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফারুক আহমেদ দেশে আসার পরে যে সিদ্ধান্তটা হবে সেই সিদ্ধান্তটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা। অবশ্যই সেটা সবাই জানবেন এবং সেটা জনসম্মুখে আসবে গণমাধ্যমের সাথে। তিনিও আসলে কথা বলবেন কি ঘটনা ঘটেছিল নাসুম আহমেদের সাথে এবং দেশ বিশ্বকাপের ব্যর্থতার থেকে বড় যে বিষয়টা যেটা চলে গিয়েছে সেটা তো চলেই গিয়েছে, তখন আসলে প্রকাশ করা হয়নি, দেশ বিশ্বকাপের রিপোর্ট প্রকাশ করা হয়নি। বাংলাদেশ দল যেখানে প্রতি বিশ্বকাপে 3টা করে অন্তত ম্যাচ জয়লাভ করতো, সেই দেশ বিশ্বকাপে যেখানে এক্সপেকটেশন সবচেয়ে বেশি ছিল সেখানে কিন্তু বাংলাদেশ দল মাত্র জয় পেয়েছে 2টি। সেটা নিয়েও প্রশ্ন আছে। সেখানে আরো নাসুম আহমদ কাণ্ড ঘটেছে, চরতাপ্পরের ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা আছে। সেই আলোচনাগুলো নিয়ে একটা বোর্ডে যারা আছেন কাজ করছেন তারা নিশ্চিতভাবে কঠিন হস্তে সেটাকে দমন করবেন এবং একটা সুষ্ঠু তদন্ত করে কেউ যদি দায়ী হয় তাকে যেন শাস্তি দেওয়া হয় এবং কেউ যদি আসলে দায়ী না হয়, শুধু উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেন কাউকে সরিয়ে দেওয়া না হয় বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেন কারো উপরে কোনো ব্লেম দেওয়া না হয়, সেই বিষয়টাও যেন নিশ্চিত হয়, সেটাই আমরা আসলে চাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।